storytimeadda.com ইউটিউব চ্যানেল, গল্প শোনার আসল ঠিকানা। আজ রবিবার, আর শনি আর রবি এই 2 দিন ধরে চলে আমাদের চ্যানেলে দ্য স্টোরি অফ ডেমনস, প্রেত কাহিনী। আজ আবার অশরীরী এবং storytimeadda.com ইউটিউব চ্যানেলের যৌথ নিবেদন, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের গল্পের নাম করার, কলমে দীপান্বিতা মিত্রনাথ। তাহলে আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের স্টোরি অফ ডেমনস। বিলাসপুর স্টেশনে যখন ট্রেন এসে পৌঁছেছে, সময় রাত প্রায় 10:30। এই স্টেশনে সেই রকম লোক নামতে দেখা গেল না। নিঝুম পুরী যেন, স্তব্ধ সব কিছু। বড় ধাতব যানটি চলে যাওয়ার আওয়াজ ছাড়া যেন তেমন কিছুই কানে আসে না। উন্নতির ছাপ যদিও পড়েনি তখনও, তবুও স্বাভাবিকতার যেন বড্ড অভাব। স্টেশন ঘরের সামনে টিমটিমে একটি বাতি জ্বলছে স্ম্লান দুটিতে। ইতস্তত 2 বন্ধু এগিয়ে চলল মনির দোলাচলকে সঙ্গী করে ওই আলোর দিকেই। স্টেশন ঘরের সামনাসামনি আসার আগেই দেখতে পেল এক ব্যক্তিকে একটি লম্বা হিসেবের খাতা এবং সবুজ কাপড়ের টুকরো নিয়ে তড়িঘড়ি ঢুকে যেতে উদ্যত ওই ঘরটির ভিতরে। বলতে গেলে এক প্রকার ছুটে গিয়ে ধরার মতো তার সামনে গিয়ে দাঁড়ালো মৈনাক। আপনি স্টেশন মাস্টার? আমি আর আমার বন্ধু কলকাতা থেকে আসছি, যাব সুন্দরগড় গ্রামে। ওখানকার জমিদার আমার মামা হন। যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আসলে আসার খবর দিয়ে আসতে পারিনি তো, তাই ওখান থেকে কোনো গাড়িও আসেনি। আর রাতও। এত দূর বলতে বলতেই লক্ষ্য করল ভদ্রলোক বেজায় ঘাবড়ে গিয়ে রীতিমতো কাঁপছে। এ বিষয়টি দ্বিতীয়জন মানে সুপ্রতিমের নজর মনে হয় বেশি পরিমাণ আকর্ষণ করলো। সে মৈনাকের পিছনে দাঁড়িয়ে থেকেই বলে উঠল, আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন দাদা? কোনো অসুবিধা হচ্ছে আপনার? এতক্ষণে বিহবলতা কাটিয়ে এই মাত্র সম্বিত ফিরেছে। এমনভাবে চমকে উঠে লোকটি 2 পা পিছিয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে ঘরের দিকে যেতে পা বাড়িয়ে দিতে দিতে বলল, সুন্দরগড় আসা হয় না কয়দিন? এইবার উনি হাঁটতে হাঁটতেই বলে চলল, না মানে কোনো যোগাযোগ আছে মামা বাড়ির সাথে? খোঁজখবর রাখা হয়? এই প্রশ্নে একটু অপ্রস্তুত হয়ে উঠল মৈনাক। উত্তর দেওয়ার আগেই সুপ্রতিম বলে উঠল, কেন? কোনো বিশেষ খবর কিছু আছে যা আপনি জানেন এবং আমাদের জানার মতো আছে নাকি? এইবার এক প্রকার থতমত খেয়ে মুখ ঘুরিয়ে ভিতরে চলে গেলেন লোকটি। পিছনেই ওরা দুজনও চলল। এক কামরার খুপড়ি ঘর, তাতে ঢুকে লোকটি জিনিসপত্র গোছগাছ করে শোয়ার জোগাড় শুরু করেছে, যেন ওই দুজনের কোনো গুরুত্বই নেই তার কাছে। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম দাদা, উত্তর তো দিলেনই না, উল্টে আমার মামার সঙ্গে সম্পর্কের কথা খোঁজ খবর করলেন এবং বাড়তি কথা শুরু করলেন। মৈনাকের কথা শেষ হতে না হতেই লোকটি এক প্রকার তেড়ে এসে উত্তেজিত স্বরে বলে উঠলেন, খোঁজ খবর নেওয়ার কথা সাধে বলিনি। খোঁজ যদি নিতেন, যদি সত্যি জানে থাকতেন, তাহলে এদিকে আসতেন না। আর এলেনি যখন রাতের ট্রেনে আসতেন না। চমকে উঠে মৈনাক সুপ্রতিম একসাথে বলে উঠল, মানে কি সত্যি কথা? ঘরটিতে নিশ্চুপ দুজন সামনাসামনি বসে স্টেশন মাস্টারের। উনি বলতে শুরু করলেন, মৈনাকবাবু, আপনি বললেন আপনি গ্রামে ফিরলেন আজ প্রায় 7 বছর পর। মাঝে কোনো খবর পাননি? আপনার মামার বাড়ির লোকজনের হালচাল কেমন আছে কিছু জানেননি? পত্রপাঠে কথা হয় মামার সাথে, আর পড়াশুনোর চাপ, পরীক্ষা, চাকরির চেষ্টা, চাকরি পাওয়া, এইসব করতে আমি নিজেই নিজের মনে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমার মা বাবার মৃত্যু হয় আমার যখন খুব ছোট বয়স। মামার বাড়িতেই বলতে যার নিজের লোক আছে, পড়াশুনো সেই করিয়েছিলেন আমাকে। মামার কড়া নির্দেশ ছিল ফাঁকি দিয়ে যেন বাড়ি আসার চেষ্টাও না করি। শেষ এসেছিলাম মেজদার মানে মামার মেজ ছেলের বিয়েতে। তারপর ওই চিঠিতেই যা যোগাযোগ। মেজ দাদা?
মানে প্রবল কুমার? হ্যাঁ। প্রবল কুমার আর তার স্ত্রী মৃন্ময়ী বেঁচে নেই, তা জানেন? কি বলছেনটা কি? দাদা বৌদি কেউ বেঁচে নেই? আমায় কেউ কিচ্ছু জানায়নি তো। এতদিন ধরে মামার চিঠিতে সব মিথ্যে কথা বলে গেছেন, কিন্তু কেন? পুরো ঘটনা শুনলেই বুঝতে পারবেন, তবে শুনুন। বিলাসপুরের জমিদার দুর্গেশ্বর প্রসাদের জমিদারিতে তার ইচ্ছের বিরুদ্ধে গাছের পাতাটি পর্যন্ত নড়তে সাহস করে না, এমনই তেজি মানুষের বাড়িতেই গলদ হয়ে গিয়েছিল, যা উনি দেখেও দেখেননি, হয়তো দেখতে চাননি। নিজের ছেলেরা একটা নচ্ছার বদমাইশ তৈরি হয়েছিল। বাপের জমিদারির অগাধ সম্পত্তি, বাবার ক্ষমতার জোর, সব মিলিয়ে তাদের ত্রাস দেখে কি? সব কিছু যাও বা সূর্যের সীমায় জোর করেছিল, কিন্তু তাদের লাম্পট্য অসহনীয় হয়ে উঠেছিল। মেয়েদের দিকে কুনজর দেওয়া, তুলে নিয়ে গিয়ে বাগান বাড়িতে ভোগ করা, সবই অবলীলায় চলছিল। কিছুটা লোকলজ্জার ভয়েই দুর্গেশ্বরবাবু ঠিক করেন ছেলেদের বিয়ে দিয়ে সংসারই করবেন, এবং মনে করলেন যে তাহলেই তারা হয়তো ঠিক হয়ে যাবেন। সেই মতো তিনি প্রথমে বড় ছেলের বিবাহ দিলেন এই গ্রামেরই মেয়ের সাথে। বড়জন কিছুটা পথে এসেছিল যদিও তারপর, কিন্তু মেজজন কোনো কিছুতেই তৃপ্তি পায় না। এমন উদ্ধত বেহায়া ছিল, আর তার কুকৃতি এতই ছড়িয়ে যাচ্ছিল যে সেই ভয়ে দুর্গেশ্বরবাবু গ্রামে সম্বন্ধ দেখার লজ্জাটা নিলেন না। তিনি পাশের গ্রাম বল্লভপুরের অনাদি পুরোহিতের মেয়ে মৃন্ময়ীর সঙ্গে ছেলের গুণাবলী গোপন করে বিয়ে দিয়ে দিলেন। মৃন্ময়ীকে তো দেখেছেন, অসামান্য সুন্দরী, গুণী, শান্তশিষ্ট একটি মেয়ে ছিল। সবাই এক নজরে পছন্দ করে ফেলত তাকে, তার রূপ ব্যবহার দুইয়ের জন্য। কিন্তু এই নরাধাম প্রবাল, তাতেও তৃপ্তি নেই ওর। ওই মিষ্টি বউকে অনাদর করে সে বাইরে মুখ মেরে বেড়াতো। মৃন্ময়ী প্রতিবাদ করলে জুটতো মার, আর যে সে মার নয়, একেবারে চাবুকের বাড়ি। এমনকি সন্তান সম্ভব অবস্থাতেও ছাড় পায়নি বেচারি। আর ওই মারের চোটেই তো তার গর্ভের সন্তানদের বারবার সে হারাতো। দুর্গেশ্বরবাবু চাইলে হয়তো আটকাতে পারতেন, কিন্তু তিনি বা তার স্ত্রী নীরব দর্শকের ভূমিকায় পালন করে থেকেছেন। একই স্বামীর অত্যাচার, তার উপর সন্তান হারানোর জ্বালা, তার উপর আরও একটা জঘন্য আঘাত হলো বড় ছেলে প্রবীণের কুনজন মৃন্ময়ী রূপের দিকে। এইসবের পরিণতি হয় মৃন্ময়ী জলে ডুবে আত্মহত্যা করে। গোটা গ্রাম সেদিনকে মরা কান্নায় কেঁদেছিল, কিন্তু এই শয়তানের কোনো ভ্রুক্ষেপ ছিল না। মৃন্ময়ীর মৃত্যুর পরই গোটা গ্রামের পতনের দামামা বেজে উঠেছিল। কিছুদিনের মধ্যেই প্রথমে প্রবীণ, তারপর প্রবাল, একে একে জলে ডুবে দুজনের মৃত্যু হয়। হ্যাঁ, প্রবীণও আর বেঁচে নেই, এখন শুধু ছোট ছেলে প্রদ্যুৎ জীবিত। এতটা বলে উনি থামলেন। পাশের মাটির ঘড়া থেকে একটু জল ঢেলে খেলেন। এই সমস্ত কথা শুনে মৈনাক মুখ চেপে কেঁদে উঠল। এবার সুপ্রতিম বলে ওঠে, আচ্ছা, একটা কথা বলুন, দুজনেরই একইভাবে মৃত্যু? আশ্চর্য তো। শুধু দুজনেরই না, গ্রামে আরও কয়েকটি মৃত্যু ঘটে গেছে, আর সবার মুখে এটি প্রচার হয়ে গিয়েছে যে প্রত্যেককেই নাকি নিশি ডাক দিয়ে নিয়ে গিয়ে মেরেছে। নিশির ডাক? কিভাবে বুঝলো নিশির ডাকে মৃত্যু? মানে নিশির ডাক তো যাকে নিশানা করবে সেই শুনবে, সেই তিনটি ডাক, বাকি তো কেউ কিছু জানবে না। তাহলে এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন যে ওটা নিশিরই ডাক? সুপ্রতিমের প্রশ্নে স্টেশন মাস্টার বললেন, নিশ্চিন্ত হওয়ার কারণ হলো যতজনের মৃত্যু হয়েছে তাদের সকলের সঙ্গেই থাকা ব্যক্তির কথা অনুযায়ী মৃত ব্যক্তি ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘর থেকে উধাও হয়ে যায়, এবং পরে মৃত অবস্থায় তাকে পুকুর গ্রামের ঝিলের জলে পাওয়া যায়। আর তাছাড়া প্রবাল যেদিন মারা যায় সেদিন ও বাগান বাড়িতে ছিল। রাতে ওকে বেরিয়ে যেতে তার রক্ষিতা দেখে, তার ঘুম ভেঙে গিয়েছিল। উঠে প্রবালকে না দেখে বাইরে দেখতে গিয়ে জানলায় উঁকি দিতেই দেখে যে প্রবাল আপন মনে হেঁটে চলছে বাগান পেরিয়ে রাস্তা ধরে। সে ডাকতে গিয়েও ডাকে না, কারণ প্রবাল যা রকচটার খামখেয়ালি স্বভাবের, উল্টে ফিরে এসে হয়তো তাকেই না মারধর করে সেই ভয়ে। পরদিন ভোরে তো তাকে পুকুরের জলেই পাওয়া যায়। আর গ্রামে যে আরও দুটো মৃত্যু হয়েছে তাদের
একজনের বাড়ির লোক একবার তাকে বেরিয়ে যাওয়া থেকে আটকাতে পেরেছিল। সে বলেছিল তার নাকি মাঝরাতে প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভাঙার পরে তার নাম ধরে প্রথমে দুটো এবং পরে আরও একবার ডাক শোনে, আর ডাকটি ছিল তার ছেলের গলা। সে উঠে বেরিয়ে দেখে যে বাড়ির উঠোনের কোণের দিকে তার ছেলে দাঁড়িয়েছে। সে এগিয়ে যেতে বেরিয়ে আসে, কিন্তু পিছন থেকে তার স্ত্রী তাকে টেনে নিয়ে ঘরে ঢুকিয়ে দেয়। কিন্তু তার দুদিন পরে তার মৃত্যু হয়। মানে ওই ভোরের দিকে তাকে ঝিলের জলে ওই একই রকমভাবে পাওয়া যায়। এইবার গোটা জমিদার বাড়ি ছোট কুমার, প্রদ্যুৎ এবং প্রবীণের পুত্র অর্জুনের জীবন সংশয় নিয়ে আশঙ্কিত। বলতে গেলে গোটা গ্রাম ভয়ে গুটিয়ে আছে। সবাই রাতে জেগে ঘরে দৌড় দিয়ে বসে থাকে। শত কষ্টেও বাথরুম অবধি বেরোতেও সবার ভয় করে। তাই আপনাদের এই রাতে এখানে আসা নিয়ে আমি শঙ্কিত হয়েছিলাম। আচ্ছা, মৃত্যু কি কোনো মহিলার হয়েছে? না, সব মৃত্যুই গ্রামের পুরুষদেরই হয়েছে। গ্রামে কথা শুরু হয়েছে যে মৃন্ময়ীর উপর অত্যাচারের জন্য আজ গোটা গ্রাম বিপদে। গোটা গ্রামের পুরুষ জাতির উপর নিশীথ ছায়া নেমে এসেছে দীর্ঘদিনের অন্যায়ের প্রতিবাদ না করার জন্য। নিশি তো এমনি আসবে না মাস্টার, তাকে পাঠালে তবেই সে কাজ করে। তাকে বশ করে নিয়ন্ত্রণ করে কাজে লাগানোর মাথাটি কে, সেটা আগে ভাবতে হবে। সুপ্রতিমের এই কথায় মৈনাক, স্টেশন মাস্টার, বিমল বাবু দুজনেই অবাক হয়ে যায়। দুজনেই কৌতূহলী চোখ নিয়ে তার দিকে তাকিয়ে চুপ করে থাকে। সুপ্রতিম বলে চলে, দেখ মৈনাক, তুই তো জানিস আমার এইসবের প্রতি আগ্রহ বরাবরই। আমি তোর সাথে এই গ্রামে এসেছিলাম গ্রামে ঘোরার পাশাপাশি কিছু অপ্রাকৃতিক ঘটনার সাথে যদি পরিচয় ঘটে আর কি। গ্রাম বাংলায় সাধারণত এগুলো আসলে বেশি শোনা যায় তো, এবং এর সত্যতা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। আর নেই যার জন্য তিনি হলেন আমার পুরনো বাড়ির পাড়ার কলকাতাতে থাকা সেই কাকামশাই কালীশঙ্কর বাড়ুচ্ছে। তিনি এইসব বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী। বহুদিন তিনি তারাপীঠে গিয়েছিলেন তার তন্ত্র সাধনা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য। ওনার মুখ থেকে এরকম বহু ঘটনা আমি শুনেছি। তাই বলছি, এর পেছনের মাথাটা কে? কে চাইছে বিলাসপুর গ্রামকে পুরুষ শূন্য করে দিতে? জানতে হবে, আর তাকে আটকাতেও হবে। কথায় কথায় ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠেছে। সবাই তা টের পেল। বিমল বাবুকে বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে আসছে দুজন। উনি পিছন থেকে বললেন, সাবধানে থেকো ভাই, পারলে তাড়াতাড়ি ফিরে যেও। এ গ্রাম অভিশপ্ত। এখানে এখন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। বাঁচতে চাও তো ফিরে যাও। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। হাঁটতে হাঁটতে রিক্সা ধরার জন্য যখন দুজনে বাইরে এসেছে, সূর্যোদয়ের আভায় গ্রাম বিকশিত হতে চেষ্টা করছে। কি সুন্দর সবুজের ছোঁয়া! কিছুক্ষণ মুগ্ধ হয়ে যায় দুজনেই। পরক্ষণেই এত সময় ধরে যে বিভীষিকার সাথে তাদের পরিচয় হলো, তার স্মরণে আবার বিষণ্ণ হয়ে গেল সব কিছু যেন। মৈনাক বলে উঠল, না, ফিরে যাব না এইভাবে। এর প্রতিকার ছাড়া ফিরে যাওয়ার কোনো মানেই হবে না। তুই থাকবি আমার সাথে বন্ধু? আরে আলবাত আছি, সব সময়। আমি নিজে এটা জানার জন্য বেশি আগ্রহী, বুঝলি? চল আগে গ্রামে তো যাই। রিক্সাতে ওঠা থেকে লক্ষ্য করছে দুইজন। চালক ভীষণ কৌতূহলী, আবার ভীতও ওদের দেখে। বারবার ঘুরে তাদের দেখছে, যেন কিছু বলতে চায়। চোখ মুখ বসে গিয়েছে চিন্তায়। পথে আরও দুই রিক্সা চালকের সঙ্গে দেখা হলো। তারা নিজেদের মধ্যে ইশারায় কথা বিনিময় করলেও নীরবে যেন সবাই সবার রাতের কুশলতা সম্পর্কে বলে গেল। এক চালক তো জোরেই বলে উঠল, কে? সব ঠিকঠাক ছিল তো? বাড়ির সবাই ঠিক আছে তো? দুজন শুধু চুপ করে দেখে যেতে থাকলো। অবশেষে জমিদার বাড়ির সামনে এসে রিক্সা দাঁড়ালো। পাওনা টাকা মিটিয়ে তারা নেমে এলো সিংহদুয়ারের সামনে। গোটা জমিদার মহল যেন করুণ শোকে মূর্ছিত। এমন ফ্যাকাশে হয়ে গিয়েছে, কোনো জৌলুস নেই। ধূসর প্রাণহীন পরিকাষ্ঠা যেন। পুরনো দারোয়ান অল্প আশ্চর্য হয়ে গেল চিনতে পেরে মৈনাককে। আর চিনেই তার মুখ চোখের রং পাল্টে গেল ভয়ে। বলেই ফেলল, মণিবাবু, কেন এলে এখানে? এখানে তো। সঙ্গে সঙ্গে আবার ভয়ে চুপও করে গেলেন। গেট খুলে মালপত্র ভিতরে ঢোকানোর ব্যবস্থা করতে লেগে পড়লেন।
যেই স্মৃতি পিছনে ফেলে কলকাতায় পড়তে গিয়েছিল কিশোরমণি, আজ যেন সব কিছু সম্পূর্ণভাবে পরিবর্তিত মৈনাকের কাছে। কোথায় সেই জলুস, জাঁকজমকপূর্ণ শোভা? চারিদিকে বিলাসিতার ছাপ যেমন স্পষ্ট ছিল, তেমনি উচ্ছ্বাসের উদ্দামতায় মানুষের কলরবে পরিপূর্ণ ছিল এই জমিদার বাড়ি। আজ সেসব তো স্বপ্নের মতো লাগছে। চোখের সামনে যা দাঁড়িয়ে আছে তার সাথে কোনো মিলই নেই। এ যেন এক মৃত্যুপুরী। সুপ্রতিমের চোখ কিন্তু কৌতূহলী হয়ে ক্রমাগত সব কিছুকে পর্যবেক্ষণ করেই চলছে। আর তা জমিদার বাড়ি তো বটেই, তবে তার গঠন না, অন্য কিছু, তা প্রশ্ন সাপেক্ষ। দুজন যখন দালানের বৈঠকখানায় গিয়ে দাঁড়িয়েছে, তখন সামনে বসে থাকতে দেখলেন স্বয়ং দুর্গেশ্বর বাবুকে, চিন্তিত, বিষণ্ণ, এক মনে চোখ বুজে বসা। মৈনাক সামনে গিয়ে প্রণাম করতেই চমকে তাকালেন, তাকে বুকে জড়িয়ে খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপরে বললেন, কেমন আছো মণি? আপনি কেমন আছেন মামাবাবু? মাইমা, বাকি সকলে কেমন? মৈনাকের এই প্রশ্নের উত্তর না দিয়ে উনি আবার জিজ্ঞাসা করলেন, সঙ্গে কে? বন্ধু বুঝি? পরিচয় পর্ব মিটতেই দুজনকে ভিতরে গিয়ে বিশ্রাম আহারের কথা বললেন। চাকর বাকরদের হাঁক ডাক শুরু করে দিলেন, কিন্তু মৈনাকের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। শুধু বললেন, অনেক ধকল গেছে তোমাদের, খেয়ে দিয়ে বিশ্রাম কর। এই কথা বলেই ভিতরে চলে গেলেন। দুজনে মুখ চাওয়াচাই করে ভিতরে যাওয়ার দিকে পা বাড়াবার পথেই সুপ্রতিম বলল, পরিস্থিতি ভালো না, বুঝলি? আরও কয়দিন আগে এলে বোধ হয় ভালো হতো। চল এখন ঘরে তো আগে যাই। দুপুরের খাওয়া দাওয়ার সময় বাড়ির মহিলাদের চোখে পড়ল না, এমনকি মৈনাকের মাইমাকেও নয়। অবাক লাগলেও দুজনে চুপ করেই রইল। ডাক আসলো বিকেলে। এক চাকর এসে জানালো যে কর্তামশাই বাগানে আপনাদের চা খেতে রাখছেন। দুজনে গিয়ে প্রথমে দুর্গেশ্বর বাবুর সামনে চুপচাপ কিছুক্ষণ বসে রইল। নীরবতা উনি নিজেই ভাঙলেন এবং এক এক করে সবটাই বললেন, যা তারা গত রাতে শুনেছেন। এবং এও বললেন যে তিনি চাননি যে মৈনাকের পড়াশুনো বা জীবনে এর কোনো ছাপ পড়ুক, তাই তিনি এই গ্রামে তাকে আর ডেকে আনেনি। কিন্তু এখন যখন সে নিজেই এসছে, তাই বিষয়টা তিনি জানাচ্ছেন এবং এও নির্দেশ করছেন যাতে মৈনাকরা কাল সকালের ট্রেনেই কলকাতায় ফিরে যায়। তার স্বর্গীয় দিদির শেষ সম্বলটুকু নিরাপদে থাকুক, এটা তার একমাত্র কাম্য। আলোচনা হতে হতে প্রায় সন্ধে নেমে আসে। তখন মাইমাকে দেখা যায়। বাইরে থেকে অন্দরে যাওয়ার জন্য উনি নিজে ডাকতে আসেন। মৈনাককে বুকে জড়িয়ে কিছুক্ষণ কাঁদেন, তারপর আবার ভিতরে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দেন। সকলে ঘরে ঢোকার সাথে সাথেই তার মাইমা বেশ সতর্ক গলায় দুজনকেই বলেন, বাবা মণি, তোদের একটা কথা বলি বাবা, রাতে না দরজা জানলাখানে বন্ধ করে শুস, হ্যাঁ? আর শোন, কেউ ডাকলেও দরজা জানলা কিচ্ছু খুলবি না, কেমন? রাতে বিছানায় শুয়ে দুই বন্ধুর এইসব আলোচনায় কিছুক্ষণ কাটল। রাত তখন কটা হবে মনে নেই। হঠাৎ শোরগোলের আওয়াজে ঘুম গেল ভেঙে। বেশ হইচই বাইরে। দুজনেই শুনতে পেল এবং বাইরে বেরিয়ে এলো। তারপর জানতে পারল যে ছোট ভাই প্রদ্যুৎ নাকি কয়েকদিন আগে রাতে ঘুম ভেঙে একটি আওয়াজ শোনে। তার বাবা নাকি তাকে নাম ধরে ডাকছে। পরপর দুইবার ডাকে সে সাড়া না দিলেও তৃতীয়বার সে নাকি সাড়া দিয়ে ফেলে। বাইরে বেরিয়ে আসে আর নিচে দালানের সামনে দাঁড়িয়ে তার বাবা তাকে ইশারায় ডাকছেন। সেও নিচে নেমে আসে আর বাবার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু দালানে শুয়ে থাকা পাহারাদারের গায়ে ধাক্কা লাগাতে সে জেগে গিয়ে তাকে বেরিয়ে যাওয়া থেকে আটকায়। কিন্তু সেই দিনের পর থেকেই তার মধ্যে তীব্র অস্বাভাবিকতা দেখা যায়। মাথায় প্রচণ্ড যন্ত্রণা, দিন রাত পাগলের প্রলাপ বকছে, পুরো দস্তুর উন্মাদ যেন। আজ রাতেও পাগলামি করতে করতে বাইরে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু সতর্কতার জন্য তাকে আটকানো হয়েছে। মৈনাকের বুঝতে অসুবিধা হয় না যে মামিমাকে কেন সকাল থেকে দেখা যায়নি। তিনি সর্বক্ষণের জন্য তার ছেলে সামলে যাচ্ছেন। সকলের চিন্তিত মুখে যখন প্রদ্যুৎকে সামলে চলছে, সুপ্রতিম দুর্গেশ্বর বাবুর উদ্দেশ্যে একটা কথা বলে ওঠে, মামাবু, এটাকে ঘটানো হচ্ছে, বুঝতে পারছেন না? এইভাবে আপনার পরিবার তথা গোটা গ্রামের পুরুষ মানুষগুলোর উপর কে আক্রমণ করতে পারে?
আপনি স্মরণ করে কিছু বলতে পারেন? পাশ থেকে বড় বউ বলে ওঠে, মেজো বল প্রেতাত্মা, ওই ওই ওর অত্যাচারের বদলা নিচ্ছে, কাউকে ছাড়বে না গো, আমার এই ছোট ছেলেটাকেও বাদ দেবে না। ভয়ে আশঙ্কায় সন্তানের সম্মুখ বিপদের আঁচ করে উনি কেঁদে ওঠেন। তাকে থামানোর ব্যর্থ চেষ্টা করে ওঠেন সবাই। সুপ্রতিম বলে ওঠেন, বৌদিমণির আত্মার কাজ এটি নয়। হলে নিশিরূপে উনি আসতেন না, কারণ মরে গিয়েই নিশি হওয়া যায় না বলেই শুনেছি। আর যখন নিশি ডাকছে তখন সেই নিশিকে বশ করে ব্যবহার করা হয়েছে, এটাও নিশ্চিত। এই ভয়ঙ্কর অশরীরীকে বশ করে বড় বড় প্রেত সাধকেরা বহু ক্রিয়া সম্পন্ন করে থাকেন, উদাহরণও আছে। বৌদিমণির মৃত্যু এর পেছনে নিঃসন্দেহে আছে, কিন্তু উনি নিজে নন, বরং সেও হতে পারে এর পিছনে যে বৌদিমণির সবচাইতে কাছে। বৌদি চলে যাওয়াতে যার সব থেকে বেশি কষ্ট হয়। বৌদির বাবা ছাড়া কেউ ছিল না, আর উনি একমাত্র সন্তান তার পিতার। তাহলে ওনারই কাজ, এটা ওনার কাজ হওয়াটা খুব একটা অসম্ভব কিছু না। এই কথা বলে সুপ্রতিম তাকায় দুর্গেশ্বরবাবুর দিকে। অপরাধ পাপ বোধের গ্লানিতে উত্তর দিতে পারেন না দুর্গেশ্বরবাবু, চুপচাপ বসে পড়েন। কিছুক্ষণ পর নলিনী দেবী বলে ওঠেন, নিজের ছেলের নোংরামো ঢেকে একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ করে দিলে। এক বাবা তার বুক ফাটা জ্বালায় তোমার গোটা বংশ নিবংশ করতে উঠে পড়ে লেগেছে। সব কিছুর জন্য তুমি দায়ী, যার ফল এতগুলো প্রাণ দিতে চলেছে, আমার সন্তানেরা দিতে চলেছে। মৈনাক মামিকে শান্ত করতে উঠে যায় পাশ থেকে। সবাই শান্ত হন। যা ঘটে গেছে তা বদলানো সম্ভব নয়, কিন্তু যা ঘটতে পারে তাকে তো আটকানো সম্ভব। আমার এক কাকামশাই তন্ত্রক্রিয়ায় পারদর্শী, উনি পারবেন এই বিপদ থেকে আপনাদের উদ্ধার করতে। কথা শেষ করতে না করতেই দুর্গেশ্বরবাবু সুপ্রতিমের কাছে এসে ওর দুকাঁধে হাত রাখে এবং বলে ওঠেন, তোমার কাকাবাবুকে একটু আনার ব্যবস্থা করো। এই বিপদ থেকে অন্তত এই বাড়ির দুটো সন্তান বাঁচুক, যেভাবে হোক ওনাকে আনানোর ব্যবস্থা করা হোক। কালীশঙ্কর বাবু যখন এসে পৌঁছলেন তখন সন্ধ্যা নামেনি গ্রামে। জমিদার বাড়িতে ঢোকার মুখে তিনি থমকে দাঁড়ালেন কিছুক্ষণ, তারপর মন্ত্র পড়তে পড়তে প্রবেশ করলেন ভিতরে। ওম ত্র্যম্বকে যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারোকামিজ বন্দনম মৃত্যুর্মুক্ষীমমৃতম। ওম ত্র্যম্বকে শুভ্র ধুতি পাঞ্জাবি পরিহিত এক সৌম্যকান্তি দেবপুরুষ যেন। ব্যক্তিত্বের আভাতে কথা বলতে সচরাচর লোকে সাহস করেন না, এমনই অভিব্যক্তির প্রকাশ ওনার মধ্যে। উনি গোটা বাড়ি পরিদর্শন করলেন, কিন্তু একটি বাক্য মুখ দিয়ে উচ্চারণ করলেন না। সব শেষে উনি প্রদ্যুৎ এবং অর্জুনের সঙ্গে দেখা করতে গেলেন। প্রদ্যুতের অবস্থার অবনতি এবং যাবতীয় ঘটে যাওয়া ঘটনা শুনে উনি ওর কাছে গিয়ে দাঁড়ালেন। বিছানায় শুয়ে আছে এক কঙ্কাল সার বালক, ধুক ধুক করছে শুধু প্রাণটুকুই। ওর মাথায় হাত রেখে কালীবাবুর চোখ বুজে মন্ত্র করে চললেন এক মনে। তার মন্ত্রপাঠ শুরু হওয়ার সাথে সাথেই প্রদ্যুৎ অস্বাভাবিক ছটপট করতে শুরু করলো, কিন্তু উনি থামলেন না। ধীরে ধীরে প্রদ্যুৎ শান্ত হয়, তারপর ঘুমিয়ে পড়ে। কালীবাবু এবার দুর্গেশ্বর বাবুর দিকে চেয়ে বললেন, আপনার এই পুত্র সম্পূর্ণভাবে ওই আত্মার বশে চলে যাচ্ছে। আমি কিছুটা বাধা সৃষ্টি করলাম, কিন্তু এরপরেই আসবে আরও তীব্র আঘাত। গোটা বাড়ির উপর যে ছায়া ছিল তার জন্য আমি গৃহবন্ধন মন্ত্র দ্বারা করলাম, তবে আরও জোরালো কিছু করতে হবে, কারণ পাল্টা আঘাতের আঁচ এতক্ষণে চলে গেছে। আমার একটি ছোট্ট বালিকার প্রয়োজন, এই 9-10 বছর মতো। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। ছোট্ট নিষ্পাপ কুসুম এই বাড়ির নায়েব মশায়ের নাতনি। ঘটনার কিচ্ছু না বুঝেই কালীশঙ্কর বাবুর সামনে বসে আছে আপন মনে। হাতের পুতুলটি নিয়েই সে মগ্ন। সে দেখছে তার সামনে লাল বস্ত্রে মাথায় লাল কাপড়ের পাগড়ির মতো পেঁচানো এক ভদ্রলোক ঠিক ওর দিকেই মুখ করে আসন পেতে বসে আছেন। ওনার সঙ্গে অনেক সামগ্রী, যেগুলো কুসুম কিছুই বুঝতে পারছে না, যেগুলো কি কাজে লাগে। ও শুধু অবাক পানে এদিক ওদিক চাইছে।
পাশে বসা সুপ্রতিম আর একটু দূরে মৈনাক। মৈনাক বসে চোখের ইশারার মধ্যেই মাঝে মাঝে তাকে আশ্বস্ত করে চলছে। জয়া তং দেবী চামুণ্ডে জয় ভূতা প্রিয়ানি জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গল মঙ্গলে কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাহা সুধা নমস্তুতে। কালীশঙ্কর বাবু মন্ত্রপাঠ শেষ করে কুসুমের উদ্দেশ্যে বললেন, মা, আমি তোমার চোখে একটা কাপড় বাঁধবো, ঠিক আছে? তারপর তুমি কিছু জিনিস দেখবে চোখ বন্ধ অবস্থায়। আমি যেমন বলবো ঠিক তেমন তেমন জায়গায় গিয়ে তুমি দেখতে পাবে। ভয় পাবে না কিন্তু, আমি তোমার সঙ্গে আছি। যা যা জিজ্ঞেস করবো তোমায়, তুমি উত্তর দেবে, কেমন? কুসুম সম্মতিসূচকভাবে মাথা দোলায়। কালীবাবু ওর চোখে কাপড় বেঁধে দেন। দম বন্ধ করার ঊর্ধ্বশ্বাসে বাকি দুইজন। ও কোনায় বসে গৃহকর্তা। কি হতে চলেছে তারপর? জয়া তং দেবী চামুণ্ডে জয় ভূতা প্রিয়ানি জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। কালীবাবু মন্ত্র উচ্চারণ করা শুরু করেন, আর কিছুক্ষণ পর থেমে কুসুমের দুই কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করেন, কি দেখছো মা? উত্তর আসে, গ্রামের শেষ মাথায় যে নদীঘাট, ওখানে একটা কুঁড়ে ঘর। আবার মন্ত্রপাঠ, আবার প্রশ্ন করেন, আর কি দেখছো? কাছে যাও তো ঘরটার। কি আছে ওখানে? কি করছে সে? উত্তরে কুসুম বলে ওঠে, ঘরটার আশেপাশে কিচ্ছু নেই, কেমন যেন ভাঙাচোরা ঘরটা। ভিতরে একটা লোক বসে, বুড়ো লোক, দাদুর মতো, কালো কাপড় পরে। সামনে কি সব ভূতের মাথার মতো পড়ে আছে। আগুন জ্বলছে। লোকটা বিড়বিড় করে কি সব বলছে তোমার মতো। এই কথা শুনে কিছুক্ষণ থমকে কালীবাবু মন্ত্রপাঠ করে আবার বলেন, এইবার দেখো তো উনি কি করছেন। কুসুম বলে উঠল, উনি তো ছটফট করছেন। ওনার সামনে কি একটা জিনিস জ্বলে উঠল, আবার নষ্টও হয়ে গেল। উনি খুব রেগে গেছেন জানো। আবারও বসলেন, আবার বিড়বিড় করছেন। এইরকম একই প্রশ্ন এবং তার একই রকম উত্তর কয়েকবার চলল দুজনের মধ্যে। তারপর কালীবাবু বেশ খানিকক্ষণ পর কুসুমকে আবার প্রশ্ন করলেন, মা, এইবার দেখো তো এই বাড়িটা দেখতে পাও কিনা? চারপাশটা দেখতে পাচ্ছ বাড়ির? কেউ আছে কাছে বা দূরে? হ্যাঁ, পাচ্ছি তো। বাড়ির পিছন দিকের পুকুর ঘাটের কোনায় কে যেন দাঁড়িয়ে আছে, কালো মতো, ছায়া ছায়া, বোঝা যাচ্ছে না। কালো মতো, ছায়া ছায়া, বোঝা যাচ্ছে না তো। এইটুকু বলে কুসুম অস্থির হতে শুরু করে। ওকে তাড়াতাড়ি চোখের বাঁধন খুলে দিয়ে কালীবাবু মন্ত্রপাঠ করে আপাদমস্তক 3 বার ফু দিয়ে বলেন চোখ খুলতে। এবার বাকিদের উদ্দেশ্যে বলেন, কুসুম একটা পবিত্র সত্তা, তাই ওকে মাধ্যম করে কাজটা করতে হলো। কাজ হবে, প্রতিরোধও সম্ভব, কিন্তু লড়াই কঠিন, কারণ নিশিকে পাঠিয়ে ওনার কাজ যা করার তা ঘটে গেছে। এখন এই পাল্টা প্রতিঘাতে এইবারে আঘাতের জন্য শক্তিকে পাঠানো হয়েছে ক্ষতি করার জন্য। এবং তিনি সুপ্রতিমকে বললেন, পরের কাজ খুব কঠিন হবে, চলো প্রদ্যুতের কাছে। আর মৈনাক ও দুর্গেশ্বর বাবুর উদ্দেশ্যে বললেন, বাড়ির বাকি সকলকে নিয়ে একটি ঘরে দরজা বন্ধ করে থাকুন, বিশেষ করে অর্জুনের সঙ্গে। মৈনাক, তুমি থেকো, ওকে ধরে বসে থেকো। আর এই নাও, তোমার হাতে এই মন্ত্রপ্লুত কবচটা বেঁধে দিলাম। আমি দরজার সামনেও একটি অভিমন্ত্রিত ক্রিয়া করে দিলাম। আর একটা কথা, যা কিছু হয়ে যাক, যে কেউ ডাকুক, উত্তর কেউ দেবেন না, আর কেউ বেরোবেনও না। প্রদ্যুতের তখন জ্বরের চোটে কাঁপুনি দিতে শুরু করেছে। এই ঘরে কালীবাবু, সুপ্রতিম এবং প্রদ্যুৎ। মেঝেতে দুটি আসন পেতে কালীবাবু তার কোলের কাছে নিয়ে বসলেন প্রদ্যুৎকে, আর পাশের আসনে সুপ্রতিমকে বসিয়ে বললেন, আমার হাতটা শক্ত করে ধরে থাকবে। তুমি হয়তো অনেক কিছু দেখবে, আমার চেহারার জায়গায় কোনো
অদ্ভুত রে মূর্তি, বীভৎস রূপ, কিন্তু হাত ছাড়বে না। এই ঘরের বাইরে থেকেও অনেক আওয়াজ শুনে থাকবে, অনেক রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন করা হবে, কিন্তু উঠবেও না, সাড়াও দেবে না, এবং হাত তো ছাড়বেই না। জয়া তং দেবী চামুণ্ডে জয়। এরপর যে ভয়াবহ তাণ্ডব শুরু হলো তা ভাষায় ব্যক্ত করার ঊর্ধ্বে। হঠাৎ চারপাশে ঝড়ের দাপটে যেন সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, এমন অবস্থা শুরু হয়ে যায়। জানলা দরজা কোনো ধাতব পদার্থের দ্বারা যেন কেউ গুড়িয়ে ভেঙে দেবে, এমন আওয়াজে গোটা বাড়ি কাঁপতে লাগলো। মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড়ের বিধ্বংসী লীলা চলছে। কালীবাবু চোখ বুজে মন্ত্র পাঠে মগ্ন। সুপ্রতিম তার হাত ধরে এক দৃশ্যে তাকিয়ে। প্রদ্যুৎ জ্বরের ঘোরে হোক বা কোনো শক্তির প্রভাবে দুলতে শুরু করেছে। তারপর শুরু হয়ে যায় বিভিন্ন রকমের আওয়াজ, শ্রবণ যন্ত্রের উপর চাপ সৃষ্টি করা মর্মভেদী চিৎকার। তখনই সুপ্রতিম খেয়াল করেন কালীশঙ্কর বাবু স্থানে এক বীভৎস মূর্তি বসে আছে। বিকৃত তার চেহারা, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, ক্ষোভের আগুন জ্বলছে দুই চোখে। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে যায় সুপ্রতিমের এই অবস্থা দেখে। কিন্তু সে অমোঘ নির্দেশ হাত না ছাড়ার, তাকে তো সেটা রাখতেই হবে। আর এইভাবে সে প্রাণপণে হাত আঁকড়ে ধরে রাখে এবং একটা সময় গিয়ে জ্ঞান হারায়, কিন্তু হাত সে ছাড়ে না। জ্ঞান যখন ফেরে তখন সে দেখে চারিদিক শান্ত, ভোরের আলো ফুটেছে। সে তড়িঘড়ি প্রদ্যুতের গায়ে হাত দিয়ে দেখে সে কালীবাবুর কোলেই ঘুমে আচ্ছন্ন, জ্বর নেই, আর কালীশঙ্কর বাবু সহস্র মুখে তার দিকে তাকানো। তিনি আশ্বস্ত করে বলেন, আর ভয় নেই, বিপদ কেটে গেছে। ধাতস্থ হয়ে বৈঠকখানার ঘরে যখন সবাই বসা, খবর আসে গ্রামের প্রান্তরে যে কুড়ে ঘর, সেখানে মৃত অবস্থায় পাওয়া যায় এক বৃদ্ধকে। সে আর কেউ নয়, বল্লভপুরের অনাদি ঠাকুর, মৃন্ময়ীর পিতা। দুর্গেশ্বর বাবুর মনে পড়ে যায়। মৃন্ময়ীর মৃত্যুর খবর পেয়ে তিনি এসে এ বাড়ির সকলের উদ্দেশ্যে বলেছিলেন, এই বংশ আমি নির্বংশ করে ছাড়বো, আর সবাই প্রস্তুত থাকো তোমরা। সবাই আজ পাবে আমার কতটা ক্ষমতা। দুর্গেশ্বর, তুমিও তৈরি থাকো, তোমার এই বংশ আমি নির্বংশ করে ছাড়বো। আমার কোল তুমি খালি করেছো তো, তুমি এবার বুঝবে কোল খালি হওয়ার জ্বালাটা কতটা। তৈরি থাকো সবাই। কালীশঙ্কর বাবু এবার দুর্গেশ্বর বাবুর উদ্দেশ্যে বলে ওঠেন, ঠিকই ভাবছেন জমিদার বাবু, এটা অনাদি ঠাকুর আপনার বেআই মশাইয়ের কাজই বটে। প্রথমে তিনি নিশি চালান করে ওই হত্যাগুলো করান, তাতে সফলও হন, কিন্তু আমি বাধা দেওয়ায় ওনার রাগ জেদ দুটোই বেড়ে যায়। ওনার ক্ষমতার জোরে উনি বেতাল জাগ্রত করেন। প্রস্তুতি ওনার আগেই করা ছিল। কাল রাতে সেই বেতালকে পাঠানো হয়েছিল প্রদ্যুৎকে শেষ করতে, কিন্তু সেটি অসফল হওয়াতে বেতাল ফিরে গিয়ে ওনাকে হত্যা করে। কারণ যে উদ্দেশ্যে বেতালকে পাঠানো হয় তা যদি সে না ঘটাতে পারে, তবে যে পাঠাচ্ছে তাকেই বেতাল হত্যা করে, তার অনিবার্য কার্যকে সে ফলশ্রুত করে। এবং এই ক্ষেত্রে তাই হলো, অনাদি ঠাকুরের পাঠানো বেতাল তাকেই হত্যা করল। গ্রামের বাকি দুটো মৃত্যু নিশির দ্বারা কেন হলো? তাদের তো কোনো সম্পর্ক নেই এই বাড়ির সাথে। শুধুমাত্র এই গ্রামের ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা মাত্র। নিজের ক্ষমতার জাহিরও বলা যায়। প্রতিহিংসা এমনই ভীষণ বস্তু যা মানুষকে দিয়ে এমন অনেক কিছু ঘটিয়ে ফেলে যার তল বিচারের পরিমাপ করার উপায় কোনোটাই থাকে না। একটা কন্যাহারা পিতার অন্তরের জ্বালা তাকে এমন প্রতিঘাত করতে বাধ্য করে যেটার উচিত অনুচিত কোনো কিছুরই হুঁশ তার ছিল না, যার পরিণামে তার নিজের প্রাণটুকুও তাকে বিসর্জন দিতে হলো। এরপর বিষণ্ণতা ছাড়া কারোর মুখে কিচ্ছু আসলো না। নীরবতাকে সঙ্গে করেই সবাই নিশ্চুপ হয়ে রইল। কেমন লাগলো আমাদের আজকের গল্পটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। storytimeeraddha.com ইউটিউব চ্যানেল কোনো রকমের কুসংস্কার, তন্ত্রমন্ত্র বা জাদু টোনাকে প্রশ্রয় দেয় না বা বিশ্বাসও করে না, তাই গল্পটি সম্পূর্ণ বিনোদনের জন্যই শুনবেন। আর আপনারা যদি এইরকম গল্প আরও শুনতে চান, দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং
পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে আসা নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজ এই পর্যন্তই। আবার চলে আসব সামনের সপ্তাহে আরও কোনো হাড় হিম করা স্টোরি অফ ডেমন্স নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সাবধানে থাকুন, শুনতে থাকুন storytimeadda.com ইউটিউব চ্যানেল। গল্প শোনার আসল ঠিকানা। আজ এখানেই বিদায় নিলাম। শুভরাত্রি।